নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ বহু বছর পরে কালী পুজোর দিন আমি আমার দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুরে এসেছি এবং পুরো কালী পুজোটাই থাকবো। ছোটবেলায় যখন বাড়িতে থাকতাম তখন ঠিক এই কালী পুজোর দিন দেওয়ালি পুজো বলে আমাদের বাচ্চাদের একটা বেশ পুজো হয়, যেই পুজোতে আমরা ইট, মাটি, কাঠ ফাট দিয়ে সুন্দর ঘর করে তাতে রং করে ঠিক কালী পুজোর দিন দেওয়ালি ঠাকুর বলে একটা ঠাকুর পাওয়া যায় কিনতে, সেই পুতুলটি বসিয়ে আমরা পুজো করতাম। তো বাড়িতে আছি দেখে আমার মনে হলো যে ঠিক আছে, এই বছর যখন আছি তাহলে সেই ছোটবেলার একটা স্মৃতি আবার একটু নতুন করে প্রমোদন করে নিই। ইট কাঠ দিয়ে বানিয়ে ফেললাম এই ছোট্ট দেওয়ালি ঘর এবং বাজারে যাব, বাজারে গিয়ে এখন বাজার থেকে দেওয়ালি ঠাকুর কিনে আনবো এবং সন্ধেবেলা তার পুজো হবে। আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো আরো বেশ সুন্দর সুন্দর কিছু ঘর বানিয়েছে, সেগুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে চলুন বাজারে বেরিয়ে পড়ি পুজোর সামগ্রী কিনতে। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে চলে এসেছি আমাদের মেদিনীপুর শহরে যে গেট বাজার আছে সেই গেট বাজারে। গেট বাজারে এরকম ছোট ছোট এইরকম দেওয়ালি ঠাকুরের মূর্তি পাওয়া যায়। কিছু থাকে প্রদীপ মাথায় নিয়ে, কাঁধে নিয়ে, হাতে নিয়ে সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি, এবং আর কিছু থাকে ডিবরি পাওয়া যায় ছোট ছোট যেন লম্ফের মতো, সেগুলোকে কেরোসিন দিয়ে জ্বালাতে হয় এবং ঠাকুরের হাতে থাকে। তো সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নেওয়া। তো আমি এসেছি আজকে এখানে, এখানে অনেক দোকান বসেছে, এখান থেকে একটা ঠাকুর কিনে নেবো এবং ইচ্ছে আছে ডিবরি দেওয়া ঠাকুরই নেব। কেন প্রদীপ দেওয়া ঠাকুরগুলো নিলে না তেল চুইয়ে মুখ টুকগুলো একদম কালো হয়ে যায়। তো এই যে এই ডিবরি দেওয়া ঠাকুরগুলো নিয়েছি, এটা নিয়ে এখন বাড়ির দিকে যাব। বাড়িতে এসে ডিবরিগুলোকে খানিকক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখলাম, কারণ এতে কেরোসিন ভরলে নাহলে খালি মাটি থাকলে যা চৌচো করে তেল টানবে সব তেলই শেষ হয়ে যাবে। তো সেই কারণে ভিজিয়ে এতে কেরোসিন দিয়ে ফলতে ঠলতে লাগিয়ে রেখে দিলাম। সন্ধেবেলায় এটাই ঠাকুরের হাতে দিয়ে আমরা জ্বালাবো। তেল ভরা ডিবরি দুটো ঠাকুরের হাতে বসিয়ে দেওয়ালি ঘরের উপর বসিয়ে দিলাম। এখানেই সন্ধ্যেবেলায় এই ডিবরি দুটো জ্বালিয়ে তারপরে মায়ের পুজো হবে। অ্যাকচুয়ালি এগুলো না একটা আলাদা ইমোশন। ছোটবেলায় এত বেশি এন্টারটেনমেন্ট কিছু ছিল না আমাদের, তাই এই পুজোটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি ছিল। প্রায় 1 মাস আগে থেকে আমরা লেগে পড়তাম এই ঘর বানাতে এবং তারপরে পুজো করতে। এখনো আমাদের পাড়ার অনেক বাচ্চারা কিন্তু এই ঘরগুলো বানায়। চলুন একবার দেখে নিই। আমার পাশের বাড়ির দুটো ছোট্ট মেয়ে এই দেওয়ালি ঘরটা বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে দেখুন। এখানেও ওরা পুজো করবে। অ্যাকচুয়ালি এই দেওয়ালি ঘর বানিয়ে আর এই দেওয়ালি পুজোর যে প্রচলনটা ঠিক কত বছর আগে চালু হয়েছিল তার কিন্তু ঐতিহাসিক কোনো প্রামাণ্য নেই। তবে দেখা যায় ছোটনাগপুরের মালভূমি, যেটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বিস্তৃত, তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলিতেই কিন্তু সাধারণত এই দেওয়ালি ঘর বানিয়ে পুজোর প্রচলনটা আছে। এটি একটি লৌকিক দেবী, অনেকটা মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। গ্রাম বাংলার তখন একমাত্র জীবিকা ছিল চাষ, আর ঠিক এই সময় তো ধান কেটে ঘরে উঠতো, তাই জন্য দেওয়ালি পুজো করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা হতো। এটা হচ্ছে এখানকার স্থানীয়দের লৌকিক দেবী দেওয়ালি। তো এই দেওয়ালি পুজোটা কালক্রমে বাচ্চাদের একটা পুজো হয়ে যায় এবং আমরাও এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ি। সন্ধে হতে না হতেই চারিদিকে রং বেরঙের আলোতে দীপাবলি একদম রঙিন হয়ে উঠেছে। আমার বাড়ি, আমার পাশের বাড়ি, চারিদিকে একদম ঝকঝকে লাগছে। একটা সময় ছিল যখন এই টুনি লাইট ছিল না, তখন কিন্তু মানুষের বাড়িতে এই দীপাবলির দিন তারা বাড়িতে প্রদীপ জ্বালাতো। আর আমাদের এই পশ্চিম মেদিনীপুর বা এই বাঁকুড়া, পুরুলিয়ার মানুষরা না ডিবরি জ্বালাতো, মানে কেরোসিনের বাতি। এটা যেমন ঠাকুরের হাতে বসানো আছে, একটু তলার দিকটা সঞ্চিল করা আছে, ওগুলোর তলার দিকটা একদম লম্ফের মতো থাকতো, বসিয়ে দেওয়া যেত। সেই ডিবরি দিয়েই কিন্তু আমরা গোটা বাড়ি আলোকিত করতাম।
তখন তো ইলেকট্রিসিটি চারিদিকে এরকম ভাবে আসেনি। আমরাও কিন্তু এই দীপাবলির ২ টো দিন কিন্তু আমরা পুরো এই ডিবিরি দিয়ে আলোকিত করতাম। আজকেও তার অন্যথায় হয়নি। আমি গোটা বাড়ি একেবারে মোম দিয়ে চারিদিকটা দীপাবলির একেবারে অন্ধকার ঘুচিয়ে চারিদিকটা আলোকিত করে দিয়েছি। দেওয়ালি ঠাকুরের পুজোর শেষে এখন বাজি পোড়ানোর পালা। সেই যে ছোটবেলায় বাজির পেছনে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়া, এখনো কিন্তু তার অন্যথায় হয়নি। এই কালী পুজোটা না আমাদের কাছে ছোটবেলায় একটা বড় একটা আনন্দের দিন ছিল এবং এটার জন্য আমরা কিন্তু হা করে বসে থাকতাম সারা বছর। দুর্গাপুজো অনেক বড় পুজো, সেই পুজোয় ঘুরতে যেতাম, বেরোতাম, কিন্তু কালী পুজোটা আমাদের কাছে একটা অন্যই মাত্রা ছিল এই বাজি পোড়ানোর জন্য। বাড়ি থেকে প্রায় কালী পুজোর ১ সপ্তাহ আগে বাজি কিনে দেওয়া হতো। সেই বাজি আমরা ১ সপ্তাহ ধরে রোদে দিতাম। তারপরে সেই বাজিগুলো কালী পুজোর আগের দিন, কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন ৩ দিন ধরে ফাটাতাম। এখন তার সঙ্গে কিন্তু আবার যুক্ত হয়ে গেছে ফানুস। নিচে খানিকক্ষণ বাজি পুড়িয়ে এখন আমরা ছাদে চলে এসেছি। ছাদে কিছুক্ষণ বাজি পোড়াবো। বাজি পুড়িয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। অনেক বছর পরে আমি আমার বোন একসঙ্গে বাজি ফাটাচ্ছি। আমরা দুজনে ৫ বছরের বড় ছোট। কিন্তু ছোটবেলায় এটা কিন্তু না কোনোদিনই অনুভব করিনি। দুজনে এতটাই ওতপ্রোতভাবে একসঙ্গে জড়িয়েছিলাম সবকিছুর মধ্যে। অনেক বছর পরে একসঙ্গে এই বাজি ফাটাতে পেরে বেশ ভালো লাগছে। বাজি পুড়িয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। প্রথমে পাড়ার ঠাকুরটাই দেখবো, এত সুন্দর করে সাজিয়েছে যে বলার কথা নয়। এই ঠাকুর দেখারও না একটা ছোট্ট গল্প আছে। আগে আমরা এই বাজি-টাজি তাড়াতাড়ি পুড়িয়ে নিতাম। পুড়িয়ে নিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। ঠিক ভোরবেলা ৩টে ৩:৩০ নাগাদ একদল বাচ্চা আর ১-২ জন বড় সবাই বেরিয়ে পড়তাম এই মেদিনীপুর শহরে ঠাকুর দেখতে। এই মেদিনীপুর শহরে না প্রচুর ঠাকুর হয় এবং একেকটা ঠাকুরের বয়স প্রায় ১৫০, ২০০, ৩০০ বছরেরও পুরনো ঠাকুর পুজো আছে। যেগুলো সব আমরা ঘুরে, ঘুরে দেখতাম। আর যেখানেই দেখতাম ভোগ দেওয়া হচ্ছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তাম। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ খেতাম। তো সেইগুলোই ঘুরে, ঘুরে দেখছি আর মনে হচ্ছে সেই পুরোনো দিনগুলো আবার ফিরে পেয়েছি। গাড়ি নিয়ে ঘুরে, ঘুরে বেশ অনেকগুলো ঠাকুরই কিন্তু দেখা হয়ে গেল। এখন আর সেই ভোর ৩টে ৩:৩০ উঠে ঠাকুর দেখার না আছে এনার্জি, না আছে ইচ্ছে। তাই জন্য সেই চেষ্টাটাও আর করব না। এখন এই ঠাকুরটা দেখে বাড়ি ফিরে যাব। আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীপাবলির সকলকে শুভেচ্ছা। পরের ব্লগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।